রাবিয়া পুকুর থেকে এসে দেখে তার স্বামী ও তার ছেলে এখনো ঘুমিয়ে আছে। কি সাংঘাতিক ব্যাপার! এরা বাবা ছেলে আমাকে পেয়েছেটা কি? যেমন বাবা তার তেমন ছেলে, শুধু বসে বসে খাওয়া। কোনো কাজে যদি আমাকে একটু সাহায্য করে। বাড়িতে কোনো বাজার নেই, তবুও আলসেমি করে হাটেই যাচ্ছে না। মা, সকাল সকাল এত বকছো কেন বলো তো? রোজ সকালে উঠে তুমি এমন বক বক শুরু করো। সকাল হয়েছে কখন, সেদিকে তোদের কোনো খেয়াল আছে? খেয়াল যখন হলো তখনই তো উঠে এলাম। কি যে বলো তুমি! পোড়া কপাল আমার! সকালে ঘুম থেকে উঠে বাসি কাজ গুছিয়ে রান্না করতে কতটা সময় লাগে। হাঁস মুরগি গরুগুলো খাবারের জন্য ডাকাডাকি শুরু করবে। তোরা কি পারিস না আমাকে একটু সাহায্য করতে? বাবাকে ডাকলেই তো পারো, রোজ রোজ আমাকে বকাবকি শুরু করবে। আর ভালো লাগে না। নবাবের ছেলে নবাব বের হলো। দাঁড়া, আজ এদের একদিন কি আমার একদিন। আমি না রেগে মুখে এক বালতি পানি নিয়ে আস। অলস লোক একটা, পড়ে পড়ে কেমন ঘুমোচ্ছে দেখো। আজ তোমার একদিন কি আমার একদিন। কে কে কে? ধুর গিন্নি, তুমি সকাল সকাল তোমার কি হলো? কি হলো কি হয়নি তাই বলো। তোমার ভাই সকাল থেকে তোমাকে ডেকে ডেকে না পেয়ে মাঠে চলে গেছি। বাজে কটা? দূর, যে কটা বাজে বাজুক, তাই বলে সকাল সকাল তুমি আমার গায়ে এভাবে পানি দেবে? এখন থেকে রোজ দেব। তাড়াতাড়ি উঠে মাঠে যাও। মাঠ থেকে ফিরে হাট থেকে বাজার নিয়ে এলে তবেই দুপুরের রান্নাটা বসাবো, না হলে আজকে খাওয়া বন্ধ। মাঠে এখন আর যাবো না। মাঠে তো সাবিত গিয়েছে, আবার যাওয়ার আর কি দরকার? আমি বরং একটু পর হাটেই যাব। বাড়িতে রোজ রোজ সকালে এত অশান্তি যে আর ভালো লাগে না। তুই কি একটু কাজে যেতে পারিস না? তুমি যে কি বলো না মা, কাজে যায় না তো কি করি? সংসারটা কি আর এমনি এমনি চলছে? সাবিত সবসময় বেশি পরিশ্রম করে। এত কষ্ট করে তোকে সে ফসলের সমান ভাগ দেয়। তোরও উচিত তার মতো ভালোভাবে পরিশ্রম করা। তুমিও শুরু করলে? আসলে তোমরা কেউ আবার কাজ দেখতেই পাও না। আমরা দুই ভাই তো একই, একজন কাজ করলেই তো হচ্ছে। সাবিত তার মাকে এই কথা বলে সে মাঠের দিকে রওনা দেয়। মাঠের দিকে যাওয়ার পর সে জমিনে ঘাস পাচ্ছে। তার ছোট ভাই সে তার ভাইকে এগিয়ে হইতে হইতে বলে, ভাই, তোর কাজ করা শেষ নাকি? না ভাই, এখনো এই সারগুলো দেওয়া বাকি আছে। ওই পাশটা সার দিতে পারলেই হয়ে যাবে। ফসলগুলো এবার খুব ভালো হয়েছে। তোর সাথে ছিলাম বলে এবার বেশি ফসল ফলেছে খেতে। কাজ না করে বসে বসে আমার সাথে থাকতেই যদি বেশি ফসল ফলে, তবে সবসময় তুমি আমার সাথেই থেকো ভাই। তাহলে তুই কাজ কর, আমি বাড়ি গেলাম। এই কথা বলে সাবিদের ভাই চলে যায়, তার বাড়ির দিকে রওনা দেয়। কয়েকদিন পর ভাই, এবার ধান তুমি 3 ভাগের 1 ভাগ নেবে, বাকি 2 ভাগ আমি নেব। কি বলছিসটা কি? মাথা ঠিক আছে তোর? তুই 2 ভাগ নিবি মানে? ধান কি তোর একার নাকি? আমার একার না, তবে এবার ফসল চাষের সময় তুমি কোনো কাজ করোনি। প্রতিবার আমি কষ্ট করে ফসল ফলিয়ে তোমাকে অর্ধেক অর্ধেক দেবো কেন? প্রথমবার তারা দুই ভাইয়ের ক্ষেতের জন্য ভাগাভাগি করার জন্য তারা চন্ড লাগিয়ে দিল। তখন তার মা বলল, তোরা এবার চুপ কর, আর আমার কথা মন দিয়ে শোন। আমি যেটা বলি সেটাই শেষ কথা হবে এবার। হ্যাঁ মা, বলো, তুমি আর বিচার করে দাও। সাবিত ঠিকই বলেছে, কারণ ফসল চাষ করতে খুব কষ্ট। সেখানে আবিদ সারা বছর বসে থাকে। সাবিত কষ্ট করে, তাই নিয়ম অনুযায়ী ফসলের বেশি ভাগ সাবিত পাবে। কিন্তু মা। কোনো কিন্তু না। আর হ্যাঁ, এবার থেকে তোরা দুই ভাই আলাদা আলাদা চাষ করবি। যার ফসল সে চাষ করবি। একসাথে আর কোনো ফসল চাষ হবে না। হ্যাঁ মা, তোমার কথায় আমি রাজি। শুধু শুধু আমি কোনো ঝগড়া ঝামেলার ভিতরে যাব না। যার যার ফসল এবার শেষে চাষ করবে। পোড়া কপাল আমার! বছরে যা দুটো খাবার ঘরে আসছিল সেটাও শেষ। এবার দুবেলা দুমুঠো খাবারও আর কপালে জুটবে না। কারের কাছে জ্ঞান জ্ঞান করা বন্ধ করো। ও আমার সাথে এত বড় অন্যায় করলো, ওকে আমি দেখে নেব। শুধু ওকেই দেখে নিও, তোমাকে এবার কে দেখবে সেটাই ভাবো। তোমার দ্বারা ওসব চাষবাস হবে না। ওর জোরে কটা ধান পেতে। সে দেখা যাবে। চাষ করে আমি সবাইকে দেখিয়ে দেব।
পরের দিন সকাল হয়ে সাবিতের ভাই সে মাঠের দিকে দু- সাবিত তারা দিও ভাই মাঠের দিকে একটি লম্বা আইল তুলে ফেললো। সাবিত আইল তুলে সে বাড়ির দিকে চলে আসলো। চলে আসার পর সিদ্দিগুলো মাটিতে রেখে সে তার বউকে ডাকলো। গিন্নি, গিন্নি। আজ তো দেরি করে ফিরলে যে? ক্ষেতটা বেশ কিছুদিন পরে থাকায় বেশ ঘাস হয়েছে, তাই ঘাস বেছে জমিতে চাষ দিয়ে বাড়ি এলাম। এবার কি চাষ করবে? ভেবেছি সরিষা রোপণ করব। বাজারে এবার সরিষার দাম নাকি বেশ উঠবে। তাহলে তো বেশ ভালো হবে। কি চাষ করবে খেতে? এখন আপাতত কিছু চাষ করব না, কদিন পর একেবারে ধান চাষ করব। শুনলে না তোমার ভাইয়ের কথা? সে সরিষা চাষ করবে। ওর সাথে সাথে তো তুমিও সরিষা চাষ করতে পারতে। না গিন্নি, আমার শরীরটা বেশি ভালো লাগছে না, দেখছো না? এই অবস্থায় শরীরের উপর বেশি চাপ দেওয়া ঠিক না। ছেলেটাকে সাথে করে তো চাষ করতে পারো। না না, আমি ওসব পারবো না। আমার মাঠের কাজ করতে ভালো লাগে না। আলীকে দেখে তো কিছু শিখতে পারিস। ওর বাবার সাথে কত পরিশ্রম করে। আমার সাথে কারো তুলনা দিও না তো মা। এই জন্য আমার বাড়িতে থাকতে একটুও ইচ্ছে করে না, সব সময় বকাবকি। একদিন দেখবি দু চোখ আমার যেদিকে যায় সেদিকে চলে যাব। তোরা বাপ বেটায় বাড়ি থাকিস। বাবা, আমার মতো একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি বাবা? কাকার ফসল সব আমরা নষ্ট করে দেব, তাহলে সে আমাদের সমান সমান থাকবে। ভালো বুদ্ধি বের করেছিস। আজ না সে ক্ষেত থেকে গাছ বেছে রেখে এসেছে, আমরা সারা ক্ষেতে গাছগুলো আবার ছড়িয়ে দিয়ে আসবো। আজ না হয় গাছ ছড়ালে, তারপর কি করবে? তারপর যখন তার ক্ষেতে সরিষা হবে সব নষ্ট করে দিব। সরিষা বাড়ি পর্যন্ত আনতেই দিব না। সাবিদের ভাই তার ছেলের কথা শুনে সাবিদের মাঠে গিয়ে নোংরা জিনিস ফেলে আসলো। পরের দিন সকালে উঠে আসে। সকাল হয়ে আসার পর সাবিত সেই তার জমির দিকে যায়। যাওয়ার পর যা দেখলো, এ কি, এমন সর্বনাশ কে করলো? কত কষ্ট করে ঘাস বেছেছিলাম। কেউ মনে হয় আমাদের সাথে হিংসে করেছে। সৃষ্টিকর্তা সহায় হলে কেউ কিছু করতে পারবে না। চলো তাড়াতাড়ি করে গাছগুলো বেছে নেই। সাবিত তার ছেলেকে নিয়ে আবারও মাঠে বীজ ফালাতে লাগলো। তারা একটা একটা করে সব বীজ ফালিয়ে দিল। বীজ ফালানো শেষ হওয়ার পর রাতের অন্ধকারে সে তার ভাই নিয়ে তার ছেলেকে নিয়ে আসে সেই বীজটাকে নষ্ট করার জন্য। আমাকে ফসল কম দেওয়া, এবার দেখ কেমন লাগে। তোর কষ্টের ফসল নষ্ট করেছি। বাবা, তাড়াতাড়ি বাড়িতে চলো, না হলে কেউ দেখে ফেলে সর্বনাশ হয়ে যাবে। কেউ দেখবে না, আজ আমার খুশির দিন। কাল সকালে জমবে আসল খেলা। কে করেছে আমার সাথে এমন? কার এমন ক্ষতি করেছে আমি? কত কষ্টের ফসল আমার। কি শান্তি! ওকে কাটতে দেখে খুব ভালো লাগছে। যাই, গিয়ে একটু কাটা গায়ে নুনের ছিটা দিয়ে আসি। এ কি ভাই, তোর এত বড় সর্বনাশ কে করলো? জানি না ভাই, কিছুই বুঝতে পারছি না কে করলো এমন, আর কেনই বা করলো। আমি ভালো কাজ করেছি কোনো চাষ না করে, না হলে আমার ফসলেরও তোর ফসলের মতো দশা হতো। আমাকে ঠকিয়েছিস বলে তোর এমন হয়েছে। আমি যেটা মনে মনে ভাবছিলাম সেটাই কি ঠিক? ভাই এমন করেনি তো আমার সাথে। কিরে, এমন চুপ হয়ে গেলি যে? না না, কোনো সমস্যা নেই। সরিষা নষ্ট করেছে তো কি হয়েছে, এবার ধান চাষ করব। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো হবে। আমিও ভেবেছি এবার ধান চাষ করব। সাবিত আবারও তার জমিতে ধান লাগালো। ওইদিকে তার ভাইয়ের জমিটা অনেকটাই মরা হয়ে গেল। খোকা, ধানের কি অবস্থা? ভালো হয়েছে তো? হ্যাঁ মা, ধান তো আমার খুব ভালো হয়েছে। ফসলগুলো একদম সোনার মতো, একেবারে সোনালী ফসল। ফসলগুলো এবার চোখে চোখে রেখো, যেন সরিষার মতো আবার নষ্ট না করে দেয়। হ্যাঁ মা, আমাদের এবার খুব সতর্ক থাকতে হবে। আমাদের ফসলের কি অবস্থা? তুমি তো মাঠে তেমন যাওই না, সারাদিন ঘুমিয়ে দিন পার করো। ফসল ভালো হয়েছে তো? না মা, আমাদের ফসল একদম ভালো হয়নি। সব ফসল কেমন শুকিয়ে গেছে। সংসারে এবার এমনিতেও অভাব, নুন আনতে পান্তা ফুরাচ্ছে। এবার তো না খেয়ে মরতে হবে।
সময় মতো সব ব্যবস্থা হয়ে যাবে, এত চিন্তা করো না তো। ঠিক আছে, আমি আর কিচ্ছুটি বলবো না। দেখি তুমি কি করতে চাও। আমার ফসল, এত ভালো ফসল এবারই ফললো, একদম যেন সোনা। হ্যাঁ বাবা, ধানের রং একদম সোনালি। এবার দেখবে বাবা, চড়া দামে ধান বিক্রি করতে পারবো আমরা। বাবা, কাল থেকে ধান কাটার কাজ শুরু করতে হবে, আর ধান বাড়ি নিয়ে যাওয়া পর্যন্ত চোখে চোখে রাখতে হবে। তুমি চিন্তা করো না বাবা, আমি সন্ধ্যার পর পর্যন্ত ধানের ক্ষেত্রে থাকবো। এইদিকে সাবিদের ছেলে সন্ধ্যার দিকে এসে তার জমি থেকে পাহারা দিচ্ছে। এদিকে আবার তার ভাই অনেকটাই জ্বলে পড়ে যাচ্ছে। এদের ফসলগুলো আমি পুড়িয়ে ছাই করতে চেয়েছিলাম, সেটা তো হচ্ছে না। এরা যেভাবে নজরে নজরে রেখেছে, না না, যে করে হোক এই ধান আমি কিছুতেই হজম করতে দেব না ওদের। মাথায় একটা বুদ্ধি এসেছে। এইদিকে সাবিত তার ক্ষেতের ফসলগুলো বাড়িতে নিয়ে আসলো। বাড়িতে নিয়ে আসার পর সে ধানটা ভাঙতে লাগলো। এইদিকে সন্ধ্যা নেমে আসার পর সাবিদের ভাই তার ছেলেকে নিয়ে আসে ধানগুলা সবগুলা চুরি করে নিতে আসলো। বাবা, আরেকবার ভাবো, কাজটা কি আমরা ঠিক করছি? ঠিক ভুল পরে দেখবো, আগে ধানগুলো বস্তায় পরে ঘরে তো রাখি। বাবা, আরে তাড়াতাড়ি কাজ কর, সাপের মতো ফিসফিস করছিস কেন? বাবা, দাদিমা। মা তুমি? হ্যাঁ, আমি। অবাক হলি নাকি? ইয়ে মানে মা। চুপ কর অসভ্য লোভী ছেলে। আমার ভাবতে লজ্জা করছি তুই আমার ছেলে। আজ বড় বৌমা ধরিয়ে দিয়েছিল বলে, না হলে জানতেই পারতাম না তুই এতটা লোভী আর স্বার্থপর। আমি কাল সকালেই এ বাড়ি থেকে চলে যাব মা। এমন খারাপ মানুষের সাথে আর এক মুহূর্তও না। ভাই, তুই আমাকে ক্ষমা করে দে, আমি তোর সাথে অনেক অন্যায় করেছি, ভুল হয়েছে আমার। আমি সব জানি ভাই, আমার সরিষাগুলো তুমিই নষ্ট করেছিলে। ভুল হয়েছে ভাই আমার, খুব ভুল হয়েছে। হিংসায় আমি অন্ধ হয়ে গিয়েছিলাম, ক্ষমা কর ভাই আমার। আসলে ভাই, তোমার সাথে আমি কখনো এমন করতাম না। তুমি অলস, কাজ করতে চাও না, তাই মা আমাকে শিখিয়ে দিয়েছিল আমি যেন ফসলের ভাগ বেশি চাই। এতে রাগ করে পরবর্তীতে তুমি আলসেমি না করে পরিশ্রমী হও। কিন্তু কিন্তু পরিশ্রমের বদলে আমি আরো বেশি অলস আর খারাপ হয়ে গেলাম। মা, ক্ষমা করো আমাকে, আমি আর কখনো এমন করব না। আমি এবার থেকে খুব পরিশ্রম করব, এমন সোনালী ফসল আমিও চাষ করব। ঠিক আছে, আমি তো আমার ছেলেকে এমনই দেখতে চেয়েছিলাম। এই ফসল আমরা দুই ভাই সমান ভাগে ভাগ করে নেব, আর পরবর্তীতে দুই ভাই ভালোভাবে মনোযোগ দিয়ে চাষ করব। আমিও এখন থেকে তোমাদের সাহায্য করব বাবা, আর আলসেমি করব না।